and welcome to GMT Live. আর আমার সঙ্গে আজকের এই মনা স্পেশালে মনা ডার্লিং পাপিয়া রবার্ট প্রদ্যুৎ আর মনা। এটা মোমবাতির আলোতে তো আরো বিভৎস লাগবেই, কিন্তু তার পাশাপাশি এটুকু জানিয়ে রাখি অঙ্কিতা আজকে একটু দর্প দেখাচ্ছে। দর্প কিরকম, ওর কত কন্ট্যাক্ট আছে ওটা দেখানোর জন্য আজকে ও কন্ট্যাক্ট লেন্স পরে এসছে। এতদিন ধরে লেন্সহীন কন্ট্যাক্টহীন মনাকে যে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেই ছেলেটি হলো এইটি দুর্বার। একটু আগে দাঁত বার করে দুর্বার আমাদের স্টুডিওতে ঢুকে এলো যখন, তখনই তো সিদ্ধান্ত নিলাম মোমবাতিগুলো জ্বালানো হবে আর সেলিব্রেট করা হবে এই এপিসোডের সাকসেস, যা কিনা 3 লাখ ভিউজ বোধহয় ক্রস করে গেছে। কি মনার মা, ওই দিকে তাকিয়ে কতবার শিখিয়েছি, ওই দিকে তাকিয়ে। তোমার মেয়েকে এত গালমন্দ করলো যে লোকটা, তার ব্যাপারে কিছু বলবে না তুমি? বুলন্দ আওয়াজ মে, জোরে। এই ছোড়া, কি দেখছিস? তোর চশমা খুলে দেব। বেশি কথা বললে চোখ একেবারে গেলে দেব। আমার মেয়েকে কিছু বললে গেলে দেবার চোখ গেলে কি বা গেল এলো, যাকে ওই প্রসঙ্গে আমরা যাবো না। এতটা ভায়োলেন্স সহ্য করতে পারছে না দুর্বার শর্মা। শর্মাও মত, কহো আপনি ফ্যান্স কে লিয়ে কুছ কহো। আমার টাকা দে। কিসের টাকা? আমার টাকা কামড়ে দেব। আবার বলে কামড়ে দেবো? আমার টাকা দাও। বাড়ি বিক্রি করলে আমার টাকা দাও। তোমার বাবা আমাকে সাধন সঙ্গী যখন করেছিল। কি কি সঙ্গী? সাধন। হাত ফালতু কথা। টাকা দাও আমাকে, আমি এই বাড়ির টাকা পাই, যে যে অধিকার আমারও আছে এই বাড়ির। লেলিয়ে দেব। কি লেলিয়ে দেবে? মনা, এই বাড়ি আমার, এই বাড়ির প্রত্যেকটা কোণা আমার। আমার বাবা আমাকে দিয়ে গেছে। ক্যাপ্টেন, আমার বাবা ওটা আমাকে দিয়ে গেছে। তোদের সবাইকে আমি শেষ করে দেব। তোদের সবাইকে আমি শেষ করে দেব। এই বাড়ি আমার, আমার বাবা দিয়ে গেছে। ভর সন্ধে বেলায় ভর করেছে দুজনে, ভর সন্ধে বেলায় ভর করেছে দুজনে। কি বললো কে, কি বললো কে, ভাবে কুজনে। কি বললো কে, কি বললো কি, ভাবে কুজনে। ভর সন্ধে বেলা ভর করেছে দুজনে, ভর সন্ধে বেলা ভর করেছে দুজনে। প্রত্যুৎ, when you were doing the music for Mona, there are many special reasons for doing this live today, কিন্তু সেগুলোতে একে একে আসবো। প্রদ্যুৎ যখন মিউজিক প্রডিউস করে সেই সময় ঘরে কি জেনারেলি একাই থাকে? তার আগে যেটা বলতে চাই, আমার পাশে দুই যে ভূতনিকে নিয়ে আমি বসেছি, সাংঘাতিক হাসছে, সাংঘাতিক ভাবে কাঁদছে। আমি ঢুকতেই আমাকে ক্যাপ্টেন এই দুই ভূতনির মাঝখানে, শাকচুনির মাঝখানে বসিয়ে দিয়েছে, কারণ আমার অপরাধ, আমি 5 মিনিট লেটে ঢুকেছি। তো না, মনা করতে গিয়ে আমার অনেক 5 মিনিট মানে মাত্র 5 মিনিট। 5 মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখতো, দেখতো তুই পটল তুলবি। আমি বাড়ি যাব। শুধু শুধু আমাদের দোষ দিচ্ছিস তুই। অভিশাপ লাগবে, অভিশাপ। তোর কাছ থেকে 4,000 টাকা পেতাম না? দেব না, সব আমার, সব আমি আত্মসাৎ করবো। আমি ওটাই বলছি, আমি আর নেবো না। না, আমি এখানে প্রদ্যুৎকে জেনারেলি যে প্রশ্নটা করতে চাই, যে এখানে যারা এই কণ্ঠে অভিনয় করেছে তারা তোর দুই পাশে বসে আছে, তুই যখন একা একটা ঘরের মধ্যে এদের গলাগুলোকে শুনছিস, দেন ইউ আর প্রসেসিং দেম, কোনটা বেশি ভয়াবহ লাগছে? আমি ওইটাই বলছি যে আমি ক্যাপ্টেন, আমি যখন অঙ্কিতার মনা গলাটা শুনেছি আমি শেষ। আমি তখন ভাবলাম যে কি করব, মানে কাজ করতে হবে তো এই গলাটার উপর। আমি সাথে সাথে তখন ভর দুপুর বেলা আমি অঙ্কিতাকে ফোন করলাম। আমি বললাম, অঙ্কিতা তুই
এটা করেছিস নাকি সাউন্ড ইঞ্জিনিয়াররা কিছু টুইক করে গলাটা পাঠিয়েছে, কারণ একটা মানুষ দুটো ভয়েসে কথা কি করে বলতে পারে। আমার সেটা চোখে দেখা নেই, তা আমি অঙ্কিতাকে ডিরেক্টলি ফোন করি, অঙ্কিতা তুই কোথায়? আমি বলতে হ্যাঁ দাদা, আরো তো পুরো একদম অন্য একটা মানুষ, বলছে হ্যাঁ দাদা এই তো বলো কি হয়েছে। আমি বললাম ওইসব নয়, তুই গলাটা কিভাবে করলি আমাকে ফোনে শোনা এক্ষুনি। আমি বলছি রাইট নাও। বলছে ডায়লগ। আমি বললাম যা মনে পড়বে তাই কর। বলে ও ভয়ঙ্কর সেই, আর ফোনে অনেক কিছু ফ্রিকোয়েন্সি কেটে আসে, মানে লো ফ্রিকোয়েন্সি তো আসে না। এবার আমি পরিষ্কার শুনছি দুটো মানুষ হাসছে, কথা বলছে আমার সাথে। আমি বললাম অঙ্কিতা ফোনটা রাখছি আমি, ঠিক আছে টাটা। বলে আমার এইটা একটা ভয়ঙ্কর একটা মানে অভিজ্ঞতাই মনা করতে গিয়ে, যে এইরকম ভয়েস নিয়ে আমি তো বরাবরই কাজ করছি ভয়েস নিয়ে, কিন্তু এইরকম ভয়েস যে ভয়েসটা কাজ করতে গিয়ে আমি পিলে চমকে যাচ্ছি, কি আপনাদেরকে আমি ভয় দেখাবো মশাই। তো সেইটা আমার জন্য বড় ভয়ঙ্কর। কাজটা শেষ হতে পারলে বাঁচি, এরকম একটা ব্যাপার ছিল ক্যাপ্টেন। এই একই কথা সোমক বলেছে আফটার রেকর্ডিং। কনগ্রাচুলেশন সোমক, কারণ গপ্পমিরে থেকে মনা, কৌশিক মজুমদারের মনা গপ্পটি অফিসিয়ালি সোমক ঘোষের ফার্স্ট ভেঞ্চার অ্যাজ এ ডিরেক্টর অন গপ্পমিরে ঠেক। এর আগেও ও অনেক গপ্প ডিরেক্ট করেছে, কিন্তু সেটা ঠেকের জন্য কোনোদিন নয়। তো ঠেকের জন্য ওর প্রথম কাজ মনা। আমি কতটা খুশি তা আপনাদের বলে বোঝাতে পারবো না, এরাও পারবে না, কারণ এরা এখন ভয় দেখানোর মুডে রয়েছি। কিন্তু কৌশিক মজুমদার তিনি আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন, সেটা আমি শেয়ার করতে চাই, আর তারপর আল টেক সাম কোয়েশ্চেন্স। মিনওয়াইল ওরা যে পাগলামোগুলো করছে ওরা করে যেতে পারে। আমি তো বুঝতে পারছি প্রদ্যুতের অবস্থা, মানে পাপিয়া এখানে বসে আছে, আমি জানি ও এটা করছে, লেজিট জানি। তো কি বলতে চলেছি, কিভাবে কি রিয়াকশন হবে সেটা হচ্ছে একদমই উজ্জ্বল, বিকজ ইট ইজ অল হ্যাপনিং অন দ্য স্পট। আমি কি বলবো কি করব এরপর আপনি লাইভে কি দেখবেন, ইট ইজ ইমমেটেরিয়াল। অত বোঝার কি দরকার যখন মেসেজ করেছে কৌশিক মজুমদার। মির্দা আজকে লাইভে থাকার প্রচন্ড ইচ্ছে ছিল, কিন্তু বোঝোই তো কাজ আর এই নতুন কাজের দায়িত্ব, which is official, I cannot share with you, ফলে হলো না। কিন্তু একটা কথা আমি আজ লাইভে থাকলে অবশ্যই বলতাম, জিএমটি আমাকে হরর লিখতে অনুপ্রাণিত করেছে। আমিও যে কোনোদিন সিরিয়াসলি হরর লিখবো তা ভাবিনি। প্রবন্ধ লিখতাম, গোয়েন্দা লিখতাম, কিন্তু হরর। তাই এই গল্পগুলোর সাফল্য আমার যত না তোমাদের অনেক বেশি। জুজুমা আর মনার গলায় অঙ্কিতার মতো মিষ্টি মেয়েকে ভাবাই যায় না। यहाँ पे रिएक्शन शॉट आएगा। অঙ্কিতার মতো মিষ্টি মেয়ে, আমি খুব মিষ্টি। আর সেই অঙ্কিতাই কামাল করেছে। পাপিয়া তো দেশের সম্পদ, ওর গলাটা ইনশিওর করে রাখা উচিত। রবি ঠাকুর থাকলে বলতেন এতটুকু যন্ত্র হতে এত শব্দ হয়, দেখি তা বিশ্বের লাগে বিষম বিস্ময়। আহা দারুণ। সোমক যে এই মুহূর্তে কোথাও একটা আছে, কাজ করছে, আই থিঙ্ক হি ইজ শুটিং ফর সামথিং, যে কারণে হি কুডন্ট বি ফর দ্য লাইভ। সোমক প্রথম পরিচালনাতেই বাজিমাত করেছে। অবশ্য ক্যাপ্টেন ভালো থাকলে জাহাজের নাবিকদের আর চিন্তা কি। প্রদ্যুতের ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে আমি চমকে চমকে উঠছিলাম, আর বাকি সবাই দুর্বার থেকে রৌনক, পলাশ, ইমন, কৃষ্ণ সবাইকে ভালোবাসা। গোধূলিকে আর আলাদা ধন্যবাদ দিলাম না, আমি তাই খুঁজছিলাম যে গোধূলিকে কোথায় ধন্যবাদ বলেছে, তারপর তো দেখছি যে নিজেই লিখেছে যে দিলাম না। কি আশ্চর্য, দিলি না বলে লেখার কি আছে, লোকজনকে জানানো, আমাকে জানিয়ে দিল। আমি তো এটা সবার সঙ্গে শেয়ার করতে গিয়ে তোমরা জেনে ফেললে। বাবা দেখেছো, গোধূলিকে থ্যাংক ইউ বলেনি, সেটা আবার বলছে। গোধূলিকে আর আলাদা ধন্যবাদ দিলাম না, বোনকে কেউ থ্যাংক ইউ বলে না। মান্না দেশি বিখ্যাত গান, ছোট্ট একটু হামিং, টুং 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 টুং। কপিরাইট। তোমরা আমার অনেক অনেক শুভকামনা নিও, এইরকম ভাবেই চলতে থাক টিম জিএমটি। সবার ভালোবাসায় খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমাদের খাওয়া মনার কতটা খিদে পেয়েছে, খুব খিদে পায়, আমার প্রচন্ড খিদে পায়। কিন্তু ওর তো মেনু আলাদা খাবার।
কিরকম? ওর মেনু হচ্ছে রক্ত কাঁচা, তারপরে হচ্ছে হাড়, এইসব চিবল সারাক্ষণ। তোমার রক্ত খাই না না, একদম নয়। আমি এগিয়ে দিই না, খবরদার বলছি। ক্যাপ্টেন আমি বাড়ি যাবো। এই লাইট জ্বালাও, কে আছো? এই যে রক্ত। এইসব কি দুর্বার? দুর্বার কি সব বার করছে? না, আমি শুনেছি লোহা ছুঁয়ে থাকলে কিছু হয় না। তাই? না না না, আমি কেন ওই যে মাঝখানে বসে আছে সাউন্ড ইঞ্জিনিয়ার। Okay, এবার আমরা ফ্রি ফর অল। সো দুর্বার, ইয়োর এক্সপিরিয়েন্স, কটা গল্প হলো এখানে গপ্পবিডি টেকের সঙ্গে? 7টা। আচ্ছা, হ্যাঁ। বেস্ট এখনো পর্যন্ত। আই হ্যাভ সিন ইওর জিএমটি র‍্যাপ, কারণ যখন ভিডিওটা শুট করা হয়েছিল সেই সময় আমি স্টুডিওতে ছিলাম না, বাট আমি দেখেছি সেটা। আমি বলছি যে এই যে পেছনে ঝকঝক ঝকঝক করছে যে কৌশিক মজুমদারের মনা, তাতে ইয়োর ক্যারেক্টার, মানে কেমন লাগলো পুরো এক্সপিরিয়েন্সটা? খুবই ভালো লাগলো। প্রথম কথা সেটা হচ্ছে যে প্রথমবার সমকদার পরিচালনায় কাজ করলাম। কারণ এর আগে যতগুলো করেছি তার সেগুলোর পরিচালনা করেছিলেন আমাদের ক্যাপ্টেন, কিন্তু প্রথমবার সমকদার পরিচালনায় আমি যেটা করতে পারলাম সেইটা করে আমার বেশ ভালো লেগেছে। কারণ চরিত্রটা খুব একটু মানে কি বলবো, মানে সারাক্ষণ একটু মাথা বদরাগি একটা লোক, হ্যাঁ। তো সেইটা বারবার ধরে ধরে বোঝাচ্ছিল, এবং একই সঙ্গে ওর একটা অন্য দিকও রয়েছে, যে ওর মানে স্ত্রীর অন্তঃসত্ত্বা, স্ত্রীর যখন মিসক্যারেজ হয়ে যায় একটা ঘটনাতে, তো সেইটা পর ও যেভাবে ভেঙে পড়ে, ওর একটা অন্য সেলফ আমরা দেখতে পারি। তো সেই দিক থেকে চরিত্রটা চমৎকার ভাবে লেখা। কৌশিক মজুমদার মানে অসামান্য একটা জায়গা লিখেছেন। তো সেইটা আমার খুবই ভালো লেগেছে করে, তার কারণ মানে অভিনেতা হিসেবে বা কণ্ঠ দেওয়ার সময় যদি দুরকম শেড থাকে কোনো চরিত্রে, বিশেষ করে ভাল লাগে, কারণ তখন করে মজা হয় অভিনেতা হিসেবে। তো এইটাতেও তাই, একরকম ভাবে করছিলাম, একটা গ্রাফ একরকম ভাবে উঠছিল, তারপরেই যখন ও পুরনো স্মৃতিচারণ করতে গিয়ে পুরনো দুর্ঘটনার কথাটা বলে, ওর মানে ওর স্ত্রীর ওই দুর্ঘটনাটা বলে, তখনও ভেঙে পড়ে, একেবারেই ভেঙে পড়ে। এবং সেখান থেকে ওর একটা অন্য সেলফ আমরা দেখতে পাই, যে আসলে মানুষটা কিরকম, আসলে একজন এমন একজন পিতা যে চাইছিল যে তার সন্তান পৃথিবীর আলো দেখুক, এবং তার সঙ্গে হয়তো আরো চমৎকার সুন্দর সময় সে কাটাতে পারতো, সেইটা আর কোনোদিনই হবে না। সেইটার যে একটা আক্ষেপ ওর মানে ওর চরিত্রের মধ্যে, সেইটা ধরা পড়েছে। আমি জানি না আমি কতটা করতে পেরেছি, কিন্তু আমি চরিত্রটা যখন পড়েছি তখন আমি লক্ষ্য করেছি যে এই দুরকম কাজ করা যেতে পারে এই চরিত্রটাকে নিয়ে। এবং একই সঙ্গে ওর মধ্যে একটা ভয়ও তো রয়েছে সারাক্ষণ, কারণ এই বিভিন্ন ধরনের জিনিসপত্র মানে অনেকটা মানে কম বয়স থেকে ও দেখেছে, মনাকে দেখেছে, ওর মাকে দেখেছে। ফলে তো সেই জায়গা থেকে চরিত্রটা মানে কি বলবো, চরিত্রটা খুবই খুবই মানে অনেকগুলো রং সেগুলো ধরা যায় এই চরিত্রটার মধ্যে দিয়ে। আমি ধন্যবাদ জানাই গপ্পমিরের ঠেক এবং কৌশিক মজুমদারকে, এবং অবশ্যই আমাদের পরিচালক এই গল্পের সমকদাকে, আর গধুলিকে, এবং ক্যাপ্টেনকে। এবং উত্তরীয়, মালা, আমাদের সুভিনিয়ার বুক আর মেমেন্টো, ওগুলো কোথায়? কারণ ও তো পুরো একটা স্পিচ দিয়ে দিল। অন্য কেউ যে কিছু একটা বলতে পারবে, অমনার মা, অন্য কেউ যে কিছু একটা বলবার সুযোগ পাবে, সেই সুযোগটা তো আর রাখলোই না। না, কত ঘড়িতে তো পুরো লাইভের টাইমই খতম করে দিল। এই বাবা, আচ্ছা I'm পাপিয়া, sorry, দুঃখিত। পাপিয়া, ইটস ট্রু যে যখন লোকজন তোমার ব্যাপারে বলে যে ভগবান প্রদত্ত একটা গলা, তোমার একটা কণ্ঠস্বর, লুক ইনটু দ্য ক্যামেরা প্লিজ। তোমার ফ্যানরা কি বলছে? গধুলি, এনি কোয়েশ্চেনস ফর? প্রচুর ভাপিয়া দিকে নিয়ে তো মানে প্রচুর কথা। একজন বলেছে মনার মায়ের হাসিটা রিংটোন হিসেবে করতে চাই, কি করে করবো। Okay. একজন লিখেছে যে মুরগির মাংস এরপর আর খেতে পারবো না রাতে। একজন লিখেছে পাপিয়াদি হচ্ছে আউটস্ট্যান্ডিং, এখানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স টিম জিএমটি। পাপিয়াদিকে কিছু বলার ভাষা নেই, জিএমটি যুগ যুগ জিও। কৌশিকদার লেখা নিয়ে প্রচুর প্রশংসা, সমকদাকে কংগ্রাচুলেশন জানিয়েছে। অভিষেক সিংহ রয় লিখেছে আজ থেকে মুরগির মাংস খাওয়া ছেড়ে দিলাম, কি জানি রাত বেরোতে যদি বাড়ির ছাদে চলে আসে। পাপিয়া, তুমি অন্য কিছু রান্না করতে চাও, সাজেস্ট করতে চাও, প্লিজ বলো। মানে এতজন ভয় পেয়েছে তোমার গলা শুনে। আমি অঙ্কিতার কাছে তো যাবো, অঙ্কিতার কথাও প্রচুর আছে, সেটা অঙ্কিতার সময় বলছি। অন্য কি আর না করতে বলবো? নিজের গলায় বলবেন? এটা নিজের গলাতেই বলো না, please। আমাকে দাদা বলেছে ক্যারেক্টারের বাইরে না যেতে। ঠিক আছে, তুমি এতক্ষণ ক্যারেক্টারে থাকলে আমাকে বাইরে যেতে হবে। তুমি পাপিয়ার মতনই বলো। আরে বাবা, অভিনয় করেছি, এরকম ভয় পেলে চলে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি রান্না করবেন, খাবেন এবং আমাকে নেমন্তন্ন করবেন।
আমি খুব ভালোবাসি খেতে চিকেন। পাপিয়া, চিকেনের তোমার কোনো একটা প্রিয় রেসিপি যেটা তুমি শেয়ার করতে চাও? চট জলদি, সবসময় যে গপ্প নিয়ে কথা বলতে হবে তা নয়, তুমি অন্য কিছুও শেয়ার করতে পারো। আমি তো রান্না করতে জানি না। তুমি রান্না করতে জানো না? তাহলে কে জানে? সাগরিকা। সাগরিকা, আচ্ছা, সাগরিকার জন্য একটা বড় শাউট আউট, কারণ সাগরিকা দি, তুমি বলো। হ্যাঁ, মানে সাগরিকা আমাকে চিকেন রান্না করে খাইয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে। এই যে আপনারা আমার কণ্ঠস্বর শুনতে পান, যদি আমাকে সাগরিকা রান্না করে না খাওয়াতো তাহলে আমার কণ্ঠ বুঝে যেত, তাহলে জিএমটিতে আমি বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিতে পারতাম না, বিশেষ করে মনার মা। Absolutely. সাগরিকার জন্য। সাগরিকার জন্য। সাগরিকা ইজ দ্যাট রেয়ার ট্যালেন্ট যার রান্নার গুণে মুরগির মাংসটা এত সুস্বাদু হয় যে কেউ ওনাকে রিয়েল লাইফে মুরগি করার সাহস পায় না। সাগরিকার রান্নাই তার পরিচয়। কামিং টু অঙ্কিতা। মনা, না এবার তুই নর্মাল একটু কথা বল প্লিজ, একটু বেশি হয়ে যাচ্ছে প্রদ্যুতের জন্য। হ্যাঁ দাদা, ভয় পেও না। আমি যেভাবে আমাকে চরিত্রগুলোতে দেখানো হয় আমি একেবারেই ওরকম নয়। আমি বেসিক্যালি একটা জিনিসের সঙ্গে আমার মিল আছে এই ক্যারেক্টারটা করতে গিয়ে, সেটা হচ্ছে অকাল্ট। আমি অকাল্টে খুব ইন্টারেস্টেড এবং প্র্যাকটিস করি সামটাইম, ভুলভাল কিছু নয়, মানে ব্ল্যাক নয়, হোয়াইটের দিকেই। আর দাদা আমার কাছ থেকে ভূতের গল্প শোনে মাঝে মধ্যে। আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে প্যারানর্মাল, প্রচুর, আমি বিশ্বাস করি। তো জানি না দাদা কিভাবে এটা বুঝতে পেরেছিল, বিশেষ করে এই মানুষটা প্রথম আমার পরিচয় সেদিন আমাকে জিজ্ঞাসা করেছিল, তুই আর কিছু পারিস গলার, কিছু করিস? বললাম যে হ্যাঁ কিছু কিছু গলা পারি। ভূতের গলা শুনে বলেছিল প্লিজ প্লিজ এটা এটা প্লিজ। প্রদ্যুৎ বলো, কারণ প্রথম কলটা তুমি আমাকেই আমি করেছিলে। গধুলিকে ফোন করে বলেছি, গধুলি একটা ভূত পেয়েছি, পাঠাবো নাকি? কারণ গধুলি বললো ভূত, আমি বললাম হ্যাঁ একটু সাতচুন্নি টাইপও আছে। তো বললো ঠিক আছে পাঠিয়ে দাও। তো আমি রেকর্ডিং এর টাইমের একটা কথা বলি, সৌমক দা ডিরেকশন দিচ্ছিল, দাদা একটা করে শর্ট নিচ্ছে, বলছে ডান ডান। আমি বুঝতে পারছি না যে ডান হয়ে যাচ্ছে, মানে সত্যি ডান হয়ে যাচ্ছে নাকি। দাদা লাস্টে একটা হাসি নিয়েছিল আমার, বলছে দরকার নেই এখানেই কাট করো, আমি আর শুনতে পাচ্ছি না। তো আমার মানে জুজুমার পরে মানে দাদার কৌশিকদা আমাকে একটু আগে কল করেছিলেন। দাদা খুব মানে ভালোবাসা দিয়েছেন এবং সবাইকে অনেক ধন্যবাদ আমার চরিত্রগুলোকে এরকম ভাবে ভালোবাসা দেওয়ার জন্য। বিশেষ করে দাদা ক্যাপ্টেন, এই মানুষটা যার জন্য আমি এখানে আসার সুযোগ পেয়েছি। আর গোধূলি দি একটা মিষ্টি দিদি, মিষ্টি। আর আমি অতটাও ভুতুড়ে নই প্লিজ। না এটা কমপ্লিটলি মিথ্যে কথা, পুরোটাই ভূত। এতগুলো ঠিক বলছিল সব, কিন্তু এটা না, নর্মাল প্যারানর্মাল ঈশ্বর যেমন আছেন সেরকম আরো অনেক শক্তি আছেন, এগুলোতে আমি বিশ্বাস করি। আর গল্পগুলো একদম আমার জন্য তো খুব কাছের। আমি এই সূত্রে এই বইটা আরো একবার আপনাদের দেখাতে চাই, মানে এটা আরো একবার যেটা স্বপ্ন ছিল গপ্পমীরে ঠেকে, কৌশিক মজুমদারের আতঙ্ক সমগ্র, এবং পেছনে লেখা দেখুন সাইকেল গেটস কমপ্লিটেড নাও। গপ্পমীরে ঠেকে, খিদে, মনা ও জুজুমার বিপুল সাফল্যের পর। না ইউ উড বি ওয়ান্ডারিং যে গপ্পমীরের ঠেকের এই দুটো গপ্প আমরা বুঝেছি, খিদে আর জুজুমা এই দুটো প্রচারিত হয়েছে এবং এইগুলো সত্যি সত্যি জিএমটি অরিজিনাল ছিল। কিন্তু মনা কি করে জিএমটি অরিজিনাল হলো, ওটা তো গেল এই শনিবার, বইটা তো বেরিয়ে গেছে আগে, which by the way has sold over 3,500 copies if I'm not mistaken. Close to 4,000 copies. এবং এটা ভেরি সুইট অফ কৌশিক মজুমদার, আমাকে অটোগ্রাফ করে দিয়েছিল। রাত গভীর হলে যারা দরজার ফাঁক দিয়ে উঁকি দেয়, যারা আমার মেঝের তলায় ধারালো নখ দিয়ে আঁচড় কাটে, যারা জানালার কাছে আই বেগ ইউ পার্ডন, যারা জানালার কাছে শীতল কুয়াশা জমিয়ে অভিশাপ লেখে, আর কানের মধ্যে যাদের অবিরাম ফিসফিসানি ছাড়া বইয়ের একটা শব্দ লেখা হতো না, এই বই তাদের। অ্যান্ড হি অটোগ্রাফড দিস ফর মি অন দি 8th of November 2025, কারণ বইটা এখানেই উন্মোচিত হয়েছিল, এই ঘরে, এই স্টুডিওতে। সো এটা আমাদের জন্য খুব বড় একটা প্রাইডের অংশ। বইয়ের পাবলিকেশন ডেটটা যেহেতু আগে ছিল আর আমরা গপ্পটা একটু পরে দিচ্ছিলাম আমাদের শিডিউল ক্যালেন্ডার অনুযায়ী, উই সেড লেট ইট গো, উই উইল নট ব্র্যান্ড ইট অ্যাজ এ জিএমটি অরিজিনাল, কিন্তু আমরা নিজেদের মতন করে পেশ করব। অ্যান্ড কৌশিক মজুমদারের আতঙ্ক সমগ্র ইজ ফ্রম বুক ফার্ম। বুক ফার্মকে অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড থ্যাংক ইউ
কৌশিক মজুমদার ফর ট্রাস্টিং গপ্প মিরের ঠেক। হরর গপ্প কিভাবে লিখতে হয় এ নিয়ে ভয়ঙ্কর অনেক রকমের তথ্য আছে। কিছু মানুষ লিখে উঠতে পারে, কিছু মানুষ পড়ে উঠতে পারে, মানে পড়ে উঠে বেঁচে থাকে। যেমন কিছু মানুষ রয়েছেন যারা আগেই এই আতঙ্ক সমগ্র থেকে বেশ কয়েকটা গপ্প পড়ে নিয়েছেন, তারা অলরেডি খিদে শুনেছেন, তারা ঝুঝুমা শুনেছেন, পড়েছেন। তারপর যখন তারা নিজেরাই বলছেন যে মনা গপ্পটা যখন আমি পড়েছিলাম আমার খুব সেন্সিটিভ একটা জায়গায় আঘাত লেগেছিল, সেটা ফেটে গিয়েছিল, আমি ভাবছি কি করে শুনবো আমি মনা। তারপরও তারা কেন মনা শুনতে গেলেন, যে তাদের জীবনটা এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দিয়েছে যে তারা দাঁড়িয়ে বাথরুম পর্যন্ত যেতে পারছেন না ঘরের সব কটা আলো না জ্বালিয়ে। আই এম নট মেকিং দিস আপ। গো টু দ্য কমেন্ট সেকশন, আপনারা ওখানেই এই সমস্ত কমেন্টস পাবেন। ইটস দেয়ার অন ফেসবুক, ইনস্টা, সব জায়গাতেই আছে। অল ক্রেডিট গোজ টু দ্য রাইটার, সবার আগে ইটস দ্য রাইটার। কৌশিক মজুমদার, বিগ স্যালিউট টু ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। গোধূলি শর্মাকে একটা স্পেশাল থ্যাংক ইউ দিই, কারণ হ্যাঁ অবশ্যই। গোধূলি যে কাজটা করে, ইট ইজ সো বোরিং, ইট ইজ সো বোরিং, ইট ইজ সো বোরিং যে আর কতবার বলবো। সো গোধূলি এখন আজকাল ক্যামেরার পেছনে থাকছে, একটা নতুন ডায়েট প্ল্যান ফলো করছে ও, একটা বিফোর আর আফটার ছবি দেবে আর কি। মানে এই কয়েকদিন যে আমাকে দেখা যায়নি, তারপর দেখো আমাকে। গোধূলি থ্যাংক ইউ। হ্যাঁ গধূলির একটা কথা বলবো যাতে আমি মাঝখানে তোমাকে থামিয়ে। এটা স্ক্রিপ্টে ছিল না? বলো বলো। না বলছি যে আমি একটা ওই দিকে তাকিয়ে। আমি একটা রেকর্ডিং এ ছিলাম আর গধূলি আমাকে ফোন করে বলল যে আমি না বুড়িটা তোমাকে ভাবছি, মানে বুড়িটা তুমিই করবে। আমাকে অনেক চরিত্রেই ওই কাস্ট করে, কিন্তু সেদিনকে বুড়িটা ভাবতে গিয়ে ও আমাকে যেভাবে বলেছিল, আর আজকে যখন সবাই আমাকে ভালো ভালো বলছে, তখন প্রথমেই কিন্তু আমার সমুখ বলো ক্যাপ্টেন বলো সবার আগে আমাকে গধূলির মুখটাই মনে করাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা রুদ্রনীল, হ্যাঁ বলো বলো বলো। আমি প্রোডাকশন নিয়ে একটা কথা বলবো, মানে প্রোডাকশন নিয়ে না, অ্যাকচুয়ালি আমি যখনই অডিও প্রোডাকশনে বসি আমার তো মেইন জিনিস কি গল্পটা। তা আমি এই দাদাকে মানে কৌশিক মজুমদারকে আমি এইটা বলতে চাই, মানে উনি আমাকে লাস্টবার যখন দেখা হয়েছিলেন উনি আমায় বলেছিলেন, যে জিজ্ঞাসা করেছিলেন যে প্রদু তুমি এই সাউন্ড গুলো কি মাথায় আসে, কেন দাও? তো আমি বলেছিলাম যে আপনিই তো পথ দেখিয়ে দেন, আপনিই তো লিখে দেন। সো আমি এটা বলতে চাই মানে ক্যাপ্টেন, যে উনি এত সুন্দর করে বর্ণনাগুলো করেন, মানে ধরুন ওখানে একটা জায়গায় আছে যে রেডিওর মধ্যে থেকে ক্ষণক্ষণে শব্দ আসছে, এবং শুধু এটা নয়, এরকম বিভিন্ন উনি এক্সাম্পল পুরো পরিষ্কার দিয়ে রেখেছেন। সেখানে তো আমার হাত বাঁধা, যা যা উনি বলছেন, আমাকে তো রেডিওর মধ্যে দিয়েই প্রবেশ করাতে হবে গলাটাকে। সো এইরকম ছোট ছোট টেকনিক্যালিটিস আমার মনে হয় উনি অত্যন্ত যত্ন সহকারে করেন। সো যদি দেখেন কৌশিকদা আমাকে অনেক আর কি মনে করবেন যে আমি যে কাজটা করি সেটা অনেক ভালোবেসে করি, এবং আপনার কাজের পেলে আমি অনেক বেশি খুশি হই। এইটুকুই বলা। তোমার জন্য দুটো প্রশ্ন আছে। প্রথমটা সঙ্গীতের কাছ থেকে, এই গল্প শুনে মির্দা কতটা ভয় পেয়েছে? আমি এই গল্পটা শুনে যতটা ভয় পেয়েছি তার থেকে অনেক বেশি আনন্দ পেয়েছি, কারণ এটা সোমক ঘোষের ডিরেকশনে গেছে। এটা আমার জন্য কত বড় একটা অ্যাচিভমেন্ট আমার নিজের জন্য, সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, তাই বোঝাচ্ছি না। নেক্সট কোয়েশ্চেন। রুদ্রনীল জিজ্ঞেস করেছে, মির্দা তোমার ওইখানে কি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে এই লাইভের আড্ডাতে, সেরকম শেয়ার করলে? কারণ এত ক্যান্ডেল জানিয়েছো, মনে হচ্ছে সবাই প্ল্যান চেটে গেছে। আমি এটা প্ল্যানে রাখিনি যে এটা শেয়ার করব সবার সঙ্গে, কিন্তু যেহেতু এই প্রশ্নটা উঠলো আমি এখানে বলতে পারি মনা রেকর্ড করতে গিয়ে বেশ কিছু ঘটনা আমি শুনেছি নাকি হয়েছে, সেটা গোধূলি ভালো এক্সপ্লেন করতে পারবে। সো আই উইল টেক দ্য ফোন ফ্রম হার এন্ড ইয়েস আই ক্যান সি ইউ। যেটা আমি বলতে একটু বসি না, থ্যাংক ইউ, একটু গতি। মনা রেকর্ডিং এর সময় মাতিন ছিল নট অলরেডি, মাতিন এখন লাইভটা দেখছে। অঙ্কিতার রেকর্ডিং এর সময় মনা ঢুকেছে, এবং মাইকে একটু প্রবলেম অনেক সময়তেই হয়, আমরা সিস্টেমটাকে রিস্টার্ট করি, হয়ে যায়। একটা অদ্ভুত ভুতুড়ে আওয়াজ হচ্ছিল, মানে গ্রাউল। একটু বল, তুই একটু বল। ওই মানে আমি ও যে আওয়াজটা করছিল এইরকম একটা আওয়াজ হচ্ছিল, এরকম একটা হঠাৎ করে মানে রেকর্ডিং এর টাইমে একটা এই একটা বলো এরকম একটা জিনিস যেটা আগে কোনোদিনও হয়নি, এবং এতটাই তীব্র হলো সেই আওয়াজ আমাদেরকে মাইকটা চেঞ্জ করতে হলো।
যার ফলে অনেক প্রবলেম, কিছু টেকনিক্যাল প্রবলেম যেটা প্রদ্যুৎকে ফেস করতে হয়েছে, বাট এটা মনা রেকর্ডিং এর সময় হয়েছে এবং এটা বহুবার হয়েছে। প্রদ্যুৎ, তুই কিছু ফেস করেছিলি? হ্যাঁ আমি ফেস করেছি, আমি মারাত্মক। সেটা হচ্ছে আমার শুক্রবার দিন এপিসোড জমা দিয়ে দিতে হয়, শুক্রবারই জমা দিয়ে শনিবার দিনটা আমার ঘুমের দিন, পুরো কমপ্লিটলি ঘুমোই। তো গধূলি সকালবেলা ফোন করেই যাচ্ছে, করে জানি গধূলি হ্যাঁ আর ধরবোই না ফোন। তো তারপরে বহুবার করছে, আমি বলছি না ইম্পর্টেন্ট। তো ধরে বলছে বলছে তুমি কি করেছো? আমি বলছি কি করেছি? বলছি তুমি যে গল্পটা পাঠিয়েছো, অ্যাকচুয়ালি আমাদের হয় কি সামনে একটা হুক হয়, সামনে তারপর টপ হয়, তারপরে মাঝখানে ব্রেক হয়, তারপরে এন্ড পার্টে, এইভাবে প্যাকেজ করে জিনিসটা প্যাকেজিং করে দেওয়া হয়। আমি গোটাটা উল্টো করেছি, আমি মাঝখানে করে দিয়েছি গল্পের ইন্ট্রোডাকশন আর সামনের করে দিয়েছি গল্পের ব্রেক। তো আমাকে গধূলি বললো এটা কি করে হলো, না কি জিজ্ঞাসাই করেনি, ও বলছে প্রদ্যুৎ কি হবে কি হবে। আমি বললাম দাঁড়াও আমাকে সময় দাও। আমি দেখলাম সত্যিই তাই করেছি, উল্টো। এবং এত বছরে আমি জিএমটিতে জীবনে কোনোদিন আমার সঙ্গে এরকম হয়নি, কারণ আমি যখন কাজটা করি অত্যন্ত মন দিয়ে এবং যত্ন করে কাজ করি। কেন হয়েছে মনা? পাপিয়া, তোমার কোনো এক্সপিরিয়েন্স? আমার বানিয়ে বলতে হবে না, মানে তাহলে আমার দুর্বার। ওর মুখ দেখে বুঝে গেছি ও বানিয়ে বলাটা শুরু করলো বলে। এত খারাপ স্বভাব হয়ে গেছে না পাপিয়ার, এই অডিও স্টোরিতে অভিনয় করে করে ফাট করে বানিয়ে ফেলবে একটা। হ্যাঁ দুর্বার, না আমার কোনো সেরকম ভিতরে অভিজ্ঞতা হয়নি। এইটুকু। আচ্ছা আমি ক্যামেরাটা এবার নিই, এদিকে আমার আমি নিয়ে নিই একটু। ওখান দাদা, থেকে আমার জন্ম নিয়ে কিন্তু একটা কিছু আছে। আমরা ওটা পরের লাইভে শুনবো পাপিয়া। এটা ভূতের। এটা পরের লাইভে শুনবো পাপিয়া। আজকে নেই কোনো সময়, দেখো 8 ঘন্টার উপর হয়ে গেছে। হ্যাঁ। এটা কি অনেকে খুব ছোট লিখেছে করে বলবে? বাথরুম যেতে সরি অনেকে লিখেছে বাথরুম যেতে পারবো না এক এবার, সেকেন্ড, হ্যাঁ অনেকে- বাথরুম যেতে পারবো না এবার। এটা তো কমেন্ট ভরে ভরে গেছে। YouTube-এ, যখন আচ্ছা আরেকজন লিখেছে মনা 2.0 আসবে কি, এটা তো কৌশিক দাই বলতে পারবে। এটা কৌশিক মজুমদার ছাড়া আর কেউ বলতে পারবেন না। কিন্তু যে সোফাতে এই মুহূর্তে মনা, প্রদ্যুৎ হচ্ছে মনার পাড়া, হ্যাঁ প্রদ্যুৎ অ্যাকচুয়ালি যে পাড়ায় থাকে সেটা নর্মাল পাড়া নয়, ওই জন্য ওই জায়গাটাকে প্যারানর্মাল পাড়া বলা হয়। ইটস প্যারানর্মাল, লাইক সাম পিপল আর নর্মাল ইন দ্য প্যারা এন্ড সাম পিপল আর নট নর্মাল ইন দ্য প্যারা। সেখান থেকে প্যারানর্মাল এসেছে। প্যারা খেতে ভালোবাসি। প্যারা খেতে ভালোবাসে। আমি এটুকু বলতে পারি, যে সোফাতে তোমরা 3 জন বসে আছো, এইখানে বসে কৌশিক মজুমদারের সঙ্গে ডিসকাশন হয়েছিল মনা নিয়ে, and that is exactly what you have seen, rather read in the book and heard in the audio story last Saturday. এইখানে বসে আলোচনা হয়েছিল যে এরকম একটা এক্সপিরিয়েন্স আছে আমার, আমি কি এটা নিয়ে লিখবো, রাইট গদুলি? Correct me. একদম একদম। হ্যাঁ, সো আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম এখানেই, এবং তারপর এত তাড়াতাড়ি সব ঘটে গেল, এটা আনবিলিভেবল। সো থ্যাংক ইউ ভেরি মাচ টিম জয়েন দ্য ডটস কে, অসংখ্য ধন্যবাদ, প্রদ্যুৎকে ধন্যবাদ, আলতামাস থ্যাংক ইউ সো মাচ। যা যা আমরা সবাই ভাবি একসঙ্গে যখন সেগুলো টিউনে আসে, তখন সত্যি সত্যি ভয়ের গল্প পরিবেশন করেও বলবো ভয়ের কিছু নেই। টিম জিএমটি একসঙ্গে আছে। উইভ স্টার্টেড দ্য নিউ ইয়ার 2026 উইথ আ গ্রেট স্টার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা শোনেন, আপনাদের জন্যই এটা সম্ভব হচ্ছে, এছাড়া there is no other organic reason. Thank আমি you. একটা কথা বলবো লাস্ট, এটা আমাদের সবার তরফ থেকে। মনা, তুমি যদি সত্যিকারের কোনো থেকে থাকো, কেউ অবশ্যই থাকবে আমি জানি আমাদের এখানে, আমরা তো খালি জীবন্ত এবং মৃতর মধ্যে একটা ওয়াল আছে, তোমাদেরও জগৎ আছে। মনা, তুমি যদি থেকে থাকো, এই গল্পটা তোমার জন্য, তোমার আত্মার শান্তি কামনা করি। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, আই নো, বাট দে এক্সিস্ট, আমি বিশ্বাস করি। আমি বন্ধ করবো কোনটা? শুভ।